বিনু বলল, বাবা, তুমি ওই ভদ্রলোককে আর আনলে না তো? নিজাম সাহেব বললেন, মুনিরের কথা বলছিস? হ্যাঁ, তার সঙ্গে দেখা হয় না। হবে না কেন? রোজই তো হচ্ছে। আজ একবার তাকে নিয়ে আসতে পারবে? কেন? একটা দরকার আছে বাবা। কি দরকার? আছে একটা দরকার। তুমি অবশ্যই আজ তাকে সঙ্গে করে আনবে। রাতে খেতে বলবো? হুম, বলতে পারো। বিনুর ভাবভঙ্গি নিজাম সাহেব ঠিক বুঝতে পারলেন না। কদিন আগেই সে একটা অদ্ভুত কাণ্ড করেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বিনু তার ঘরে এলো, মশারি গুজে দিল, বাতাস যাতে ঢুকতে পারে সেই জন্য জানালার পর্দা উঠিয়ে দিল। নিজাম সাহেব বললেন, কিছু বলবি? না বাবা, কিছু বলবো না। তোকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাস। না, চাই না। তুমি যদি কিছু বলতে চাও বলো, আমি শুনবো। আমি আবার কি বলবো? ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। তাহলে ঘুমাও। বাতি নিভিয়ে দিই? দে। বিনু বাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে যেতেই সে মৃদু স্বরে বলল, আমার আমার যে বিয়ে তুমি ঠিক করেছো ওতে আমার মত নেই। বিয়ে ভেঙে দাও। কি বললি? বিনু উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো না। ঘর ছেড়ে নিজের ঘরে চলে এলো। নিজাম সাহেব পেছনে পেছনে উঠে এলেন। বিনু ততক্ষণে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। তিনি বেশ কবার ডাকলেন, বিনু সাড়া দিল না। ভোরবেলায় তিনি বিনুকে খুব স্বাভাবিক দেখলেন, যেন কিছুই হয়নি। আগের মতো হাসি খুশি। তার বুক থেকে পাথর নেমে গেল। তার মনে হলো বিনু যা করছে তা সাময়িক অস্থিরতার কারণে। অস্থিরতা কেটে গেছে। বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। বরপক্ষীয় লোকজন বিয়ের কার্ড ছাপাতে শুরু করেছে। এ সময় নতুন কোনো ঝামেলা সৃষ্টি না হলেই ভালো। বিনু তেমন মেয়ে নয়, অবুঝের মতো কিছু করবে বলে মনে হয় না। তবুও নিজাম সাহেবের ভয় কাটে না। চমৎকার ছেলে পাওয়া গেছে, ডাক্তার, স্বভাব চরিত্র ভালো, নম্র ভদ্র ছেলে। এই বিয়ে ভেঙে গেলে এই রকম আরেকটি ছেলে পাওয়া খুবই মুশকিল হবে। সন্ধ্যাবেলা নিজাম সাহেব একা একা ফিরলেন। বিনু কিছু বলল না। নিজাম সাহেব জামা খুলতে খুলতে নিজে থেকেই বললেন, মুনির আজ আসেনি রে মা। দেখি আগামীকাল যদি আসে নিয়ে আসবো। বিনু চুপ করেই রইল। রাতে খেতে বসে নিজাম সাহেব দেখলেন অনেক আয়োজন। তিনি শুধু মাছ কিনে দিয়ে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে মুরগিও আছে। মুরগি কোথায় পেলি রে মা? আকবরের মাকে দিয়ে আনিয়েছি। ও এসেছে নাকি? হুম, যাক, ভালো হয়েছে। এখন আর একা একা থাকতে হবে না। হ্যাঁ, ভালোই হয়েছে। অবশ্য কয়েকটা দিন। তোর খালাও তো চলে আসবে। বিয়ে শাদীর ব্যাপার, ওদেরই তো এখন দায়িত্ব। কথাটা বলে নিজাম সাহেব আর চোখে তাকালেন। মেয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। তুইও বসে যা, একসঙ্গে খাই। আমার খিদে নেই বাবা, তুমি খাও। খিদে নেই কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে বাবা। রাতে বিনু বাবার মশারি খাটাতে এসে শান্ত গলায় বলল, কাল যদি ওই ভদ্রলোক আসেন তাহলে তাকে মনে করে নিয়ে এসো। নিজাম সাহেব বিস্ময় গোপন করে বললেন, কোনো দরকার আছে? না, এমনি। আচ্ছা, বলবো। পরদিনও মুনির অফিসে এলো না। নিজাম সাহেব একা বাসায় ফিরলেন। বিনু বলল, উনি আজও অফিসে আসেননি, তাই না? হুম, তাই। ওর ঠিকানা জানা আছে? না। বিনু আর কিছু বলল না। নিজাম সাহেব রাতে খেতে বসে দেখলেন আজও অনেক আয়োজন। খাবার শেষে পায়েসও আছে। তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। ছেলেটাকে এ বাড়িতে আনা বোধহয় ঠিক হয়নি। ভুল হয়েছে। ভুলটা কোথায় তা তিনি ধরতে পারছেন না। বিনু, বাবা বলো। আমাদেরও তো
কার্ডটা ছাপাতে হবে, তাই না? ছাপাতে হলে ছাপাও। না মানে ওই দিন তুই হঠাৎ বললি, মানে ওই বিয়ের ব্যাপারটা, মানে পায়েস নাও বাবা, পায়েসটা ভালো হবার কথা। খাওয়া বেশি হয়ে গেছে, রোজ এরকম খাওয়া হলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। তোমার কিছুই হবে না, নিশ্চিন্তে খাও তো। নিজাম সাহেবের বুকের পাথর নেমে গেল। তিনি তার পুরনো পরিচিত মেয়েকে খুঁজে পেলেন। এই লক্ষ্মী মেয়ে কাউকে সারা জীবন যন্ত্রণা দেয়নি, এখনো দেবে না। রাতে মশারি গুঁজতে এসে বিনু চেয়ার টেনে পাশে বসলো। নিজাম সাহেবের নিদারুণ আতঙ্ক বোধ করলেন। একবার ভাবলেন ঘুমিয়ে পড়েছেন এমন ভাব করবেন, ডাকলে সাড়া দেবেন না। বাবা। কি? আগামীকাল তুমি যে করেই হোক ভদ্রলোকের ঠিকানা বের করবে। কেন? আমি মিসির আলী নামে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই। সে আবার কে? তুমি চিনবে না, উনি একবার এ বাড়িতে এসেছিলেন। মনির সাহেবকে চেনেন? তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাবা। উনি একটা অদ্ভুত ছবি নিয়ে এসেছিলেন, মনে হয় আমার বিয়ের ছবি। কি আবোল তাবোল বলছিস? তোর বিয়ের ছবি মানে? তোর বিয়েটা হলো কবে? নিজাম সাহেব উত্তেজনায় মশারি থেকে বেরিয়ে এলেন। তার ভুরু কুঞ্চিত, কপালের চামড়ায় গভীর ভাঁজ। ব্যাপারটা কি? আমাকে গুছিয়ে বল। আমি জানলে তো গুছিয়েই বলবো বাবা। আমাকে জানতে হবে না? আমার মনে হয় উনি জানেন। কি বারবার উনি উনি করছিস? উনিটা কে? মিসির আলী সাহেব। কি মুশকিল, মিসির আলীটা কে? একবার তো বলেছি মুনির সাহেবের বন্ধু। সে রাতে নিজাম সাহেবের ভালো ঘুম হলো না, বারবার জেগে উঠলেন। শেষ রাতের দিকে ভয়াবহ দুঃস্বপ্নও দেখলেন, যেন প্রকাণ্ড একটা মাকড়সার পেটের সঙ্গে তিনি সেটে গেছেন। মাকড়সাটা তাকে পেটে নিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই মাকড়সার পেছনে পেছনে আরো কয়েকটা মাকড়সা তাকে দখল নেবার চেষ্টা করছে। বড় মাকড়সাটার সঙ্গে কেউই পারছে না। মাকড়সাটার গা থেকে পিচ্ছিল কি যেন একটা বের হচ্ছে, তার গা মাখামাখি হয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কি ভয়ঙ্কর স্বপ্ন! দরজায় খুব আলতো করে কে যেন হাত রাখলো। মিসির আলী কেরোসিনের চুলোয় চা বসিয়েছিলেন, সেখান থেকেই বললেন, কে? কোনো রকম জবাব পাওয়া গেল না। কেউ দরজার কড়াও নাড়ছে না। মিসির আলী উঠে এলেন। দরজার ওপাশে একজন কেউ তো আছে, কড়া না নাড়ালেও তা বোঝা যাচ্ছে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই দুর্বল নয়, অনেক কিছুই সে ধরতে পারে। হয়তো কোনো ভিখিরি, কড়া নাড়তে সংকোচ বোধ করছেন, যে কিনা ঠিকানা গুলিয়ে ফেলেছে। মিসির আলী দরজা খুলে চমকে উঠলেন। নীলু দাঁড়িয়ে আছে। হালকা বেগুনি রঙের শাড়ি, কাঁধে চামড়ার ব্যাগ। বোধহয় অনেকক্ষণ ধরেই সে নানান জায়গায় ঘুরেছে। তার শান্ত মুখে শ্রান্তির ছায়া। কেমন আছো নীলু? ভালো। ভেতরে আসবো? কি আশ্চর্য, কেন আসবে না? আমি ভাবছিলাম আপনি আমাকে ঘরেই ঢুকতে দেবেন না। এরকম মনে করবার কোনো কারণ আছে? হ্যাঁ, আছে। আপনি আমার হাত থেকে বাঁচার জন্য ঠিকানা বদল করেছেন, ইউনিভার্সিটিতেও যান না। ইউনিভার্সিটিতে যাই না কারণ আমি 1 বছরের ছুটি নিয়েছি। এসো, ভেতরে এসো। নীলু ভেতরে এসেই দাঁড়ালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, নিচু গলায় বলল, আর কেউ নেই? আর কে থাকবে? তুমি কি ভেবেছিলে বিয়ে করে সংসার পেতে বসেছি? না, তা ভাবিনি। আপনি গৃহী মানুষ নন। তাহলে? তাহলে আমি কি সন্ন্যাসী? না, তাও না। নীলু, তুমি আরাম করে বসো, আমি চা বানাচ্ছি। চা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। চাটা আমি বানিয়ে দিই? দাও। সব হাতের কাছেই আছে, হাত বাড়ালেই পাবে। নীলু শীতল গলায় বলল, হাতের কাছে থাকলেই, হাত বাড়ালেই সবকিছু পাওয়া যায় না।
মিসির আলি এই মেয়েটির সঙ্গে কথা বলবার সময় কথার পিঠে কথা গুছিয়ে বলতে পারেন না, কিছুতেই সহজ হতে পারেন না, অথচ তার সঙ্গেই সম্পর্কটা সবচেয়ে সহজ হওয়া উচিত ছিল। নীলু চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমাকে কিছু না বলে বাড়িটা বদলালেন কেন? নানান ঝামেলায় বলা হয়ে ওঠেনি। বাজে কথা বলবেন না। আপনি ইচ্ছে করেই এটা করেছেন, এবং কেন করেছেন তাও জানি। কেন করেছি? লোকলজ্জার ভয়ে। আমার মতো একটা অল্প বয়সী মেয়ে আপনার মতো আধবুড়োর পেছনে দিনরাত ঘুরঘুর করছে, এটা আপনার ভালো লাগেনি। সারাক্ষণ ভেবেছেন লোকে নাকি জানি বলে। লোকে কি বলছে না বলছে তা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। তাও অবশ্য ঠিক, আপনি মাথা ঘামান বড় বড় বিষয় নিয়ে। মিসির আলি আলোচনার মোড় ঘোরাবার জন্য বললেন, ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি, বুঝলে নীলু। একটা মানুষের অনেক কটা জীবন থাকার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নীলু বলল, এসব শুনতে আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও শোনো, এই যে তুমি এসেছো আমার কাছে, এটা ঘটছে এই জীবনে। অন্য এক জীবনে আমি হয়তো গিয়েছি তোমার কাছে। সেই জীবনে আমি হয়তো তোমার পিছনে পিছনে ঘুরছি, আর তুমি পালিয়ে বেড়াচ্ছ। আপনি কি পালিয়ে বেড়াচ্ছেন? আমি কথার কথা বলছি নীলু। নীলু থমথমে গলায় বলল, আপনার ঠিকানা বের করার জন্য আমি যে কি কষ্ট করেছি, তা যদি আপনি জানতেন। জানলে কি হতো? না, কি আর হতো, কিছুই না। নীলুর চোখ ছলছল করছে। মিসির আলি ভয় করছেন, হয়তো কেঁদেই ফেলবে। তবে এই মেয়েটি শক্ত মেয়ে, সহজে কাঁদবে না, নিজেকে সামাল দেবে। হ্যাঁ, তাই হচ্ছে। নীলু নিজেকে সামলে নিচ্ছে। সে সহজ গলায় বলল, চায়ে চিনি হয়েছে তো? মিসির আলি হাসলেন, কি সুন্দর লাগছে মেয়েটিকে। মিনু বিনু অবাক হয়ে বলল, আপনি? মুনির অপ্রস্তুত ভঙ্গিতে হাসল, নিচু গলায় বলল, স্যার কি বাসায় নেই? বাসায় থাকবে কেন? এখন তোর অফিসে থাকার কথা, তাই না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনি অফিসে যাননি? না, আমি তাহলে যাই। বসতে চাইলে বসুন। মুনির বারান্দার চেয়ারটায় বসে পড়ে রুমাল বের করে কপালের ঘাম মুছল। টানা টানা গলায় বলল, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চা খাবেন? না, না, লেবু দিয়ে শরবত বানিয়ে দেব। আপনি খুব ক্লান্ত, সেই জন্য বলছি। না, কিছু লাগবে না। বিনু ভেতরে চলে গেল, আবার ফিরে এলো লেবুর শরবতের গ্লাস হাতে নিয়ে। আমাদের তো ফ্রিজ নেই, এই জন্য খুব ঠান্ডা হবে না, গরম শরবত। মুনির হেসে ফেলল। বিনু বলল, আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে এসেছেন, বলে ফেলুন। না, মানে এমনি এসেছি আর কি। আপনি এমনি আসেননি, কি বলতে চান আপনি বলুন, আমি রাগ করব না। মুনির ক্ষীণ স্বরে বলল, আমি আপনাকে চিনি। তা তো চিনবেনই, না চেনার তো কথা না। আগে একদিন এসেছিলেন, আমার বাবাকে এত ভালো করে চেনেন আর আমাকে চিনবেন না? তার চেয়েও ভালোভাবে চিনি। তাই নাকি? জি। কিভাবে বলুন তো? আপনি যখন খুব ছোট তখন কি কি করতেন সব আমি বলতে পারবো। বেশ তো, দু একটা বলুন, আমি শুনি। আমি মিনার কথা জানি। মিনা আপনার খুব ভালো বন্ধু ছিল না? কে বলেছে আপনাকে মিনার কথা? মুনির চুপ করে রইল। বলুন, কে মিনার কথা আপনাকে বলেছে? মুনির একবার ভাবলো সে বলেই ফেলবে। বিনু, ওর সব কথা আমি তোমার কাছে থেকেই শুনেছি। একসময় তুমি আমাকেই বলেছো, বিয়ের পর রাত জেগে তুমি কত গল্প করতে, কিন্তু এই মেয়েটিকে এসব বলা অর্থহীন, সে কিছুই বুঝবে না।
কি ব্যাপার, চুপ করে আছেন কেন? মুনির নিচু স্বরে বলল, আচ্ছা সত্যি করে বলুন তো, আমাকে দেখে কি আপনার খুব চেনা চেনা মনে হয় কিনা? না, চেনা মনে হবে কেন? চেনা মনে হবার কি কোনো কারণ আছে? জি না। আচ্ছা, আমি উঠি। মুনির উঠে দাঁড়ালো। বিনু বলল, আপনি আর এরকম একা একা এ বাড়িতে আসবেন না। জি আচ্ছা। যদি কখনো আসতে চান, বাবাকে সঙ্গে নিয়ে আনবেন। ভয় নেই, আমি আর আসবো না। আপনি আপনার এক বন্ধুকে পাঠিয়েছিলেন আমার কাছে। এসব করবেন না। বাবা আপনাকে অত্যন্ত স্নেহ করেন। আপনার কাণ্ডকারখানা শুনলে বাবা মনে খুব কষ্ট পাবেন। আমি নিজে বাবাকে এসব কথা বলবো না। আপনিও বলবেন না। মুনির হেসে ফেলল। হঠাৎ তার হাসি এসে গেল, কারণ বিনুর ভঙ্গিটা খুব ভালোভাবে তার চেনা। রাগী রাগী গলায় অনেকক্ষণ কথা বলবার পর হঠাৎ তার রাগ পড়ে যায়, চোখের পানি এসে যায়। এখনো বিনুর চোখে পানি আসছে। তাই আসতেই হবে। আপনি হাসছেন কেন? হাসছি কারণ কিছুক্ষণের মধ্যে আমাকে এত সব কঠিন কথা বলবার জন্য আপনার খুব কষ্ট হবে। আপনি কাঁদতে শুরু করবেন। আপনি বেরিয়ে যান। মুনির বের হয়ে এলো। বিনু সত্যি সত্যি কাঁদতে বসলো। তার খুব খারাপ লাগছে। মিসির আলি একটা থিওরিও দাঁড় করিয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে চেষ্টা করছেন তার একটা থিওরি গুছিয়ে ফেলতে। পারছেন না। লিখতে গিয়ে সব আরো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। মনে মনে যা ভাবছেন তা লিখতে পারছেন না। সারা দুপুর বসে তিনি তার থিওরির পয়েন্টগুলো লিখলেন। সেগুলো কেটে ফেলে আবার লিখলেন। সন্ধ্যাবেলা সব কাগজপত্র ফেলে দিয়ে নতুন খাতাও কিনে আনলেন। কলম কিনলেন। তিনি লক্ষ্য করছেন খাতা কলম বদলে ফেললে মাঝে মাঝে তরতর করে লেখা এগোয়। তাই হলো। রাতের বেলা বেশ কয়েকটা পৃষ্ঠা লিখে ফেললেন তিনি। রচনার নাম দিলেন এক জীবন, বহু জীবন। একটি মানুষের কয়েকটি জীবন থাকতে পারে, তাই তো মনে হয়। একজন শিশু জন্মায়, বড় হয়, মৃত্যু হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল একটি ধারায় প্রবাহিত হয়। সে ধারায় সুখ, আনন্দ, দুঃখ, বেদনার নানান ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, জীবনের ধারা একটি না হয়ে কি অনেকগুলো হতে পারে না? ব্যাপারটা ব্যাখ্যা করি। মনে করি মুনিশ নামের একটি ছেলে বড় হচ্ছে। শৈশবে তার পিতৃবিয়োগ হলো। সেই মুহূর্ত থেকে যদি তার জীবন দুটি ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কেমন হয়? একটি ভাগে ছেলেটির পিতৃবিয়োগ হলো, অন্য ভাগে হলো না। বাবা বেঁচেই রইলেন। দুটি জীবনই সামনে প্রবাহিত হতে লাগলো। তবুও এক জীবনের সঙ্গে অন্য জীবনের কোনো যোগ রইল না, কারণ এই দুটি জগতের মাত্রা ভিন্ন। দুটি ভিন্ন মাত্রায় দুটি জীবন প্রবাহিত হচ্ছে। এক জীবনে ছেলেটি সুখী, অন্য জীবনে সে নয়। এখন এই দুটি জীবনের ব্যাপারটাকে আরো বিস্তৃত করা যাক। ধরা যাক জীবন দুটি নয়, অসংখ্য, সীমাহীন। প্রকৃতি একটি মানুষের জীবনে যতগুলি ভেরিয়েশন হওয়া সম্ভব সবগুলোই পরীক্ষা করে দেখেছেন। সবই সে চালু করেছে। অসীম ব্যাপারটা এমন যে এই পৃথিবীতে প্রতিটি মানুষের জন্যই অসীম জীবনধারা চালু করতে পারে, কারণ অসীম সংখ্যাটির এমনই মাহাত্ম্য যে সে অমীমাংসক অসীমকেও ধারণ করতে পারে। বিখ্যাত গণিতজ্ঞ ডেভিড হিলবার্ট অসীমের চমৎকার বর্ণনা দিয়েছেন তার হিলবার্ট হোটেলের সমস্যায়। এই হোটেলটির সবচেয়ে বড় গুণ হচ্ছে হোটেলের প্রতিটি কক্ষ অতিথি দিয়ে পূরণ হবার পরও যত খুশি অতিথিকে ঢোকানো যায়। এর জন্য পুরনো অতিথিদের কোনো অসুবিধে হয় না। কারো কক্ষে দুজন অতিথি ঢোকানোর প্রয়োজন হয় না। এটা সম্ভব হয় অসীম সংখ্যাটির অদ্ভুত গুণাবলীর জন্য। অসংখ্য মানুষ তার প্রচুর জ্ঞান সত্ত্বেও অসীমকে ব্যাখ্যা করতে পারছে না। সবচেয়ে সহজ ব্যাখ্যাটি হচ্ছে, অসীম হচ্ছে বিরাট বই, যার শুরুর পাতা এবং শেষের পাতা বলে কিচ্ছু নেই। এখন কথা হচ্ছে, প্রকৃতি কেন একটি মানুষের জন্য অসংখ্য জীবনের ব্যবস্থা করবে? প্রকৃতির স্বার্থটাই বা কি? প্রকৃতির একটি স্বার্থের কথা আমরা কল্পনা করতে পারি। সেটি হচ্ছে কৌতূহলের সঙ্গে সে একটি পরীক্ষা চালাচ্ছে। তার চোখের সামনে মানব জীবনের, সেই সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য ভেরিয়েশন। প্রতিটিই
স্বাধীনভাবে, একটির সঙ্গে অন্যটির কোনো যোগ নেই, কারণ প্রতিটি প্রবাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রায়। প্রকৃতি না বলে ঈশ্বর শব্দটি ব্যবহার করলে ব্যাপারটা আরো সহজ হয়। ঈশ্বর নামের কোনো মহাশক্তিধর যিনি অসীমকে ধারণ করতে পারেন, কারণ তিনিই অসীম নিয়ে খেলছেন। কাজেই আমরা দেখছি মুনির নামের ছেলেটির অসংখ্য জীবন। এক জীবন সে বিনুকে বিয়ে করে, অন্য জীবনে বিনুকে বিয়ে করতে পারছে না। এক জীবনে তার এবং বিনুর একটি ছেলে হয়, ছেলেটি 4 বছর বয়সে মারা যায়। অন্য জীবনে ছেলেটি বেঁচে থাকে। কত বিচিত্র রকমের পরিবর্তন! এবং প্রতিটি পরিবর্তনকেই প্রকৃতি গভীর আগ্রহে এবং গভীর মমতায় দেখছে। প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রমহীন, তবু মাঝে মাঝে হয়তো কিছু একটা হয়, সামান্য এদিক ওদিক হয়। জীবনের এ ধারায় জীবনের এক ধারায় মানুষ প্রকৃতিরই কোনো এক বিচিত্র কারণে অন্য ধারায় এসে হকচকিয়ে যায়। এরকম ঘটনা অতীতে ঘটেছে। এই মুহূর্তে আমি একটি উদাহরণ দিতে পারি। খুঁজলে নিশ্চয়ই আরো প্রচুর উদাহরণ পাওয়া যাবে। উদাহরণটিকে আমেরিকার আরিজোনা শহরে 1824 সালের ঘটনা। ঘটনাটি স্থানীয় মেথডিস্ট চার্চের নথিতে অন্তর্ভুক্ত। বেশ কিছু অনুসন্ধানী দল ঘটনাটি বিশ্লেষণ করবার চেষ্টা অতীতেও করেছে। এই ঘটনা বিশ্বে সংঘটিত অদ্ভুত ঘটনাগুলোর একটি বলে এখনো মনে করা হয়। ডেভিড ল্যাংম্যান আরিজোনা শহরে একজন সাধারণ সুতোর মিস্ত্রি। সুতোরের কাজ করে জীবনযাপন করেন। সরল সাদাসিধে মানুষ, তবে অতিরিক্ত মদ্যপানের বদ অভ্যাস ছিল। মাঝে মাঝে পুরো মাতাল হয়ে ঘরে ফিরতেন। স্ত্রী এবং পুত্রকন্যাদের ওপর অত্যাচার করতেন। নেশা কাটিয়ে গেলেই আবার ভালো মানুষ। ভদ্রলোক 40 বছর বয়সে মারা যান। যথারীতি তাকে কফিনে ঢুকিয়ে গোর দেওয়া হয়। এর প্রায় 4 বছর পরের ঘটনা। এক রাতে প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তায় হাঁটু উঁচু বরফ। দেখা গেল এই বরফ ভেঙে ক্লান্ত ও পরিশ্রান্ত ডেভিড ল্যাংম্যান আসছেন। প্রথমে সবাই ভাবল তাদের চোখের ভুল, পরে দেখা গেল না, চোখের ভুল নয়, আসলেই ডেভিড ল্যাংম্যান। সেই মানুষ, সেই আচার-আচরণ। বাঁ হাতের একটি আঙ্গুল নেই, কপালে গভীর ক্ষতচিহ্ন, তার চোখের দৃষ্টিতে দিশেহারা ভাব। লোকজন তাকে জিজ্ঞেস করল, তুমি কে? তিনি বললেন, আমি ডেভিড ল্যাংম্যান। তুমি কোত্থেকে এসেছো? আসবো আবার কোথা থেকে? আমি তো এখানেই ছিলাম। আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। তোমার ছেলেমেয়েদের নাম কি? তিনি তার নিজের ছেলেমেয়েদের নাম বললেন। কাউন্টির শেরিফ তাকে গ্রেপ্তার করে হাজতখানায় রেখে দিল। খবর পেয়ে ডেভিড ল্যাংম্যানের স্ত্রী এলো দেখা করতে। বিস্ময়ে তার বাকরোধ হলো। ডেভিড ল্যাংম্যান বললেন, আমার কি হয়েছে বলো তো? সব কেমন অচেনা লাগছে। এরা আমাকে হাজতে আটকে রেখেছে। তুমি মারা যাওনি? আমি মারা যাব কেন? এসব কি বলছো? তুমি তো মারা গেছো। চার্চ ইয়ার্ডে তোমাকে ভোট দেওয়া হয়েছে। ডেভিড ল্যাংম্যানের স্ত্রী চিৎকার করে কাঁদতে থাকলেন। ডেভিড ল্যাংম্যানকে তার স্ত্রী পুত্ররা কেউই গ্রহণ করল না। শহরের সবাই তাকে বর্জন করল। তিনি একা একা থাকতেন, রাতে চার্চে ঘুমাতেন। শেষের দিকে তার মাথাও গন্ডগোল হলো। সারাক্ষণ বিড়বিড় করে বলতেন, আমার কি হয়েছে, আমার কি হয়েছে। তার এই কষ্টের জীবন দীর্ঘস্থায়ী হয়নি। 2 বছর পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর ডেভিড ল্যাংম্যান নামেই তাকে কবর দেওয়া হয়। ঘটনাটি অবিশ্বাস্য, কোনো রকম ব্যাখ্যা এর জন্য দেওয়া যায় না। এই জাতীয় অবিশ্বাস্য ঘটনার নজির প্রাচীন উপকথায় প্রচুর আছে। উত্তর ভারতের উপকথায় মহারাজ উর্নির কথা আছে, যাকে বলা হয়েছে দান সাগর। মহারাজ উর্নি শিকার করতে গিয়ে গন্ডারের শিকারে আহত হয়েছেন। রাজকীয় মর্যাদায় তার দাহ সম্পন্ন করার পরপরই তিনি আবার কোত্থেকে যেন বন থেকে ফিরে আসেন এবং রাজ্য পরিচালনা করতে থাকেন। তবে তার চরিত্রের বিরাট পরিবর্তন হয়। তিনি ধর্ম, কর্ম, দান ধ্যানে ব্যস্ত হয়ে পড়ে। রাজ ভাণ্ডার দেখতে দেখতে শূন্য হয়ে যায়। এই জাতীয় রহস্যকে পাশ কাটিয়ে যাবার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা ভান করি যে এইসব কখনো ঘটেনি। তা না করে এই ধরনের ঘটনাগুলো নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন, যাতে প্রকৃতির বিপুল রহস্যের কিছু জট আমরা যেন খোলবার চেষ্টা করতে পারি। মিসির আলি তার এই লেখাটি পড়তে দিলেন তার বন্ধু দেওয়ান সাহেবকে। দেওয়ান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
পুরোপুরি একাডেমিক মানুষ। পদার্থবিদ্যার সূত্রের মধ্যে যা পড়ে না তা তিনি চোখ বন্ধ করে ঝুড়িতে ফেলে দেন। দেওয়ান সাহেব মিসির আলির লেখা পড়ে মুখ গম্ভীর করে বললেন, তুমি বদ্ধ উন্মাদ। তোমার তাই ধারণা? ধারণা অন্যরকম ছিল, লেখা পড়ে ধারণাটা পাল্টেছে। তুমি এক কাজ করো, ভালো একজন ডাক্তারকে বলো তোমার চিকিৎসা করাতে। আমার এই লেখাটাকে তোমার পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? হুম। পদার্থবিদ্যার একটা সূত্র হচ্ছে, একই সময়ে একই স্থানে দুটি বস্তু থাকবে না, কারণ বস্তু স্থান দখল করে। আর তুমি অসীম বস্তু নিয়ে এসেছো, সবাইকে ঠেসে ধরছো এক জায়গায়। মাত্রা কিন্তু ভিন্ন। এক এক জীবন এক এক ডাইমেনশনে প্রবাহিত। মূর্খরা যখন পদার্থবিদ্যার কিচ্ছু না জেনে কথা বলে এরকম কথা বলে। ডাইমেনশনে তুমি কি জানো? খুবই কম জানি। এইটুকু জানি যে বস্তুর তিনটি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সময়কে একটি মাত্রা ধরা হলে চারটি, এছাড়াও মাত্রা তিনের বেশি হয়। যেমন একটি বস্তুর কথা ধরা যাক যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, একটি পারফেক্ট কিউব। এর মাত্রা হচ্ছে ৩। তবে চতুর্মাত্রিক কিউবও আছে, তার নাম খুব সম্ভবত ট্রেসারেক্ট। চতুর্থ মাত্রিক কিউব আমরা আঁকতে পারি না, তবে তার প্রজেকশন বা ছায়া মডেল তৈরি করা হয়েছে। মন্দ না, কিছু কিছু তো জানো বলেই মনে হচ্ছে। মিসির আলি বিরক্ত হয়ে বললেন, তোমরা বিজ্ঞানীরা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স সবসময় ভোগো। সবসময় মনে করো তোমরা ছাড়া অন্য কেউ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারে না। রেগে যাচ্ছ কেন? রাখছি না, বিরক্ত হচ্ছি। তোমাদের বিজ্ঞানে অসংখ্য গোঁজামিল, তোমরা তা ভালো করেই জানো, অথচ ভান করো যে একটা নিখুঁত জিনিস। গোঁজামিলে তুমি কোথায় দেখলে? থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে তোমরা বলো, শক্তি শূন্য থেকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। আবার এই তোমরাই বলো যে পৃথিবীর সৃষ্টির আদিতে শূন্য থেকেই শক্তির সৃষ্টি। সৃষ্টির আদি অবস্থা ভিন্ন ছিল। প্রাকৃতিক সূত্রগুলো তাহলে কি এক এক অবস্থা এক এক রকম হবে? তোমরাই তো অস্বীকার করো, তোমরাই তো বলো প্রাকৃতিক সূত্রের কোনো পরিবর্তন হবে না। দেওয়ান সাহেবের গলার স্বর নরম করে বললেন, চা খাও। তা খাবো, তুমি আমার কথার জবাব দাও। আছে, কিছু সমস্যা তো আছেই। প্রকৃতির ব্যাপারটায় রহস্য এত বেশি যে কোনো ঠাঁই পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় মুশকিল কি জানো? আমরা নিজেরাও এই প্রকৃতিরই অংশ। প্রকৃতির অংশ হয়ে সেই প্রকৃতিকে পুরোপুরি জানা সম্ভব নয়। তার জন্য প্রকৃতির বাইরে যেতে হবে। তা যেহেতু পারছি না, প্রকৃতির অনেক রহস্যই বুঝতে পারছি না। মিসির আলি বললেন, প্লেটোর সেই বিখ্যাত গুহার উপমাটা কি তুমি জানো? প্লেটো পড়বার সময় কোথায়, ফিজিক্স নিয়েই কুল পাচ্ছি না। মনে করো একটি গুহায় কিছু লোককে সারা জীবন বন্দি করে রাখা হয়েছে। লোকগুলো গুহা মুখে ঠিক পিঠ ফিরিয়ে বসা বলে গুহার বাইরে কি হচ্ছে জানে না। তাদের যে ছায়া পড়েছে এই গুহার দেয়ালে তাই শুধু তারা দেখছে, তার বাইরে এদের কোনো জগৎ নেই। ছায়া জগৎই তাদের কাছে একমাত্র সত্য। সত্যিকার জগৎ কি এরা জানে না। আমাদের বেলাতেও তাই হতে পারে। আমরা যে জগৎ দেখছি এটা সম্ভবত ছায়া জগৎ। সত্যিকার জগৎ আমাদের কাছে আড়ালে। এ তো ফিলোসফি, মায়াবাদ। ফিলোসফিতে অসুবিধে কোথায়? দেওয়ান সাহেব বললেন, তুমি আমাকে কনফিউজড করে দিচ্ছ। দেখি একটা সিগারেট দাও। দেওয়ান সাহেব সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। তাকে চিন্তিত মনে হলো। মিসির আলি হাসি মুখে বললেন, তোমাকে আরও কনফিউজ করে দিচ্ছি। তোমার দলের একজন লোক বিখ্যাত পদার্থবিদ শ্রোডিঞ্জার নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন, কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের একজন। কি বলছো, ইরউইন শ্রোডিঞ্জার? হ্যাঁ,
তিনি বলেছিলেন, My body functions as a pure mechanism according to law of nature, and I know by direct experience that I am directing the motions. It follows that I am the one who directs the atoms of the world in motions. Hence I am God Almighty. এটা কি তোমার মুখস্থ ছিল? না, ছিল না। তোমার কাছে আসার আগে মুখস্থ করেছি। মনে হচ্ছে তৈরি হয়ে এসেছো। হ্যাঁ, খুব ভালো। এখন বলো আর কি বলবে। খুব ভালো। এখন বলো আর কি বলবে। তোমাকে একটা ছবি দেখাবো, একটা বিয়ের ছবি। খুব মন দিয়ে ছবিটা দেখবে এবং ছবিটার মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা আমাকে বলবে। দাও তোমার ছবি। মিসির আলী মুনির এবং বিনুর বিয়ের ছবিটি দিলেন। দেওয়ান সাহেবের দীর্ঘ সময় ছবিটির দিকে তাকিয়ে থেকে বললেন, তেমন কিছুই তো দেখতে পারছি না। মেয়েটা শাড়ি কিভাবে পরেছে সেটা দেখেছ? অন্য সবাই যেভাবে পরে সেভাবেই তো পরেছে। না, তা না। মেয়েরা শাড়ির আঁচল রাখে বাঁ কাঁধে। এই ছবিতে প্রতিটি মেয়ে শাড়ির আঁচল রেখেছে ডান কাঁধে। বয়স্ক মহিলারাও তাই করেছেন। তাতে হয়েছেটা কি? ছবিটা কোনো এক বিশেষ কারণে উল্টো হয়ে গেছে। তোমার কি তা মনে হয় না? হ্যাঁ, তা তো হয়েছেই। এটা অবশ্য স্বাভাবিক ছবি নয়। মিসির আলী বললেন, নেচার পত্রিকায় একবার পড়েছিলাম, একটা ডান হাতের গ্লাভস যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে দিয়ে ঘুরিয়ে আনা হয় তবে সেই গ্লাভসটি হয়ে যাবে বাঁ হাতের গ্লাভস। আমি কি ঠিক বললাম? পুরোপুরি ঠিক না হলেও ঠিক। ডান হাতের গ্লাভস বাঁ হাতের গ্লাভসেই হবে। রাইট হ্যান্ডেড অবজেক্ট হবে লেফট হ্যান্ডেড অবজেক্ট। এই ছবির মধ্যেও কি তা হয়নি? দেওয়ান সাহেব আবার ছবিটি হাতে নিলেন। মিসির আলী বললেন, ছবিটি এসেছে অন্য মাত্র এক জীবন থেকে, এই জন্যে ছবির এই পরিবর্তন। তুমি খুব ছোট জিনিস থেকে বড় সিদ্ধান্ত নিতে চাইছো, এটা ঠিক নয়। না, ছবিটির আরো সহজ ব্যাখ্যা আছে। কোনো বিশেষ কারণে মহিলারা যেদিন ডান কাঁধে শাড়ির আঁচল দিয়েছিলেন, বাঁ কাঁধেই শাড়ির আঁচল রাখতে হবে এই রকম কোনো আইন তো জাতীয় পরিষদে পাশ হয়নি। তা হয়নি। অন্য একটা ব্যাখ্যাও দেয়া যায়। এটা সম্ভবত খুব সহজ কোনো ক্যামেরা ট্রিকটা তারা কেন করবে? তোমার মতো পাগলদের উস্কে দেবার জন্য। দেখি আরেকটা সিগারেট দাও। তোমার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। বিদে হও। হচ্ছি। শোনো মিসির আলী, বলো। কাল পরশু একবার এসো, তোমার থিওরিটা নিয়ে আলাপ করব। আলাপ করবার মতো কিছু কি আছে? না। তাহলে আসতে বলছো কেন? তোমার পাগলামি কথাবার্তা শুনতে ভালোই লাগে। মিসির আলী বললেন, তুমি আমার এই প্রশ্নটির জবাব দাও। যদি 3টি লোক একটি ছাগলকে দেখতে পায় তাহলে কি তুমি স্বীকার করবে ছাগলটির একটি অস্তিত্ব আছে, সে রিয়েল? হ্যাঁ, স্বীকার করব। 3টি মানুষ যদি একটি স্বপ্ন দেখে বা 3টি মানুষ যদি একই চিন্তা করে তাহলে সেই স্বপ্ন বা চিন্তাকে তুমি কি সত্য বলে স্বীকার করবে? না, চিন্তা কোনো বাস্তব বিষয় নয়। এটা হচ্ছে মাথার মধ্যে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন। তুমি কাল এসো একবার। কাল তোমার সঙ্গে আলাপ করব। সপ্তাহখানিক পরে আসব। এই 1 সপ্তাহ আমি পড়াশোনা করব, কোথাও বেরোবো না। প্রচুর বইপত্র জোগাড় করেছি। কুটগডেল এর সেই থিওরি বুঝবার চেষ্টা করব। ভালো কথা, পড়ো। তবে খেয়াল রাখবে অল্পবিদ্যা অনেক সমস্যা। নাপিত ফোড়া কাটতে পারে, সার্জন চাকু হাতে নিতেও ভয় পায়। চাকু নিতে হলে তোমার কাছে আসব। আর একটা কথা, তোমার বিষয়ে
সাইকোলজি, নিজেকে সেখানে আটকে রাখলে ভালো হয়। পদার্থবিদ্যা নিয়ে চিন্তা ভাবনাটা পদার্থবিদদের উপরই ছেড়ে দাও। মিসির আলি কঠিন একটা উত্তর দিতে গিয়েও দিলেন না। একাডেমিক মানুষরা এক চক্ষু হরিণের মতো হন, নিজের বিষয় ছাড়া অন্য বিষয় বুঝতে পারেন না। মুনির গত 3 দিন ধরে অফিসে আসছে না। আজ 1 তারিখ, বেতনের ডেট। যারা অসুস্থ তারাও এই দিনে উপস্থিত থাকে, বেতন নিয়ে চলে যায়। মুনির আজও এলো না। নিজাম সাহেব সত্যি সত্যি চিন্তিত বোধ করলেন। আজ অফিসে আসবার পথে বিনু বলেছে, বাবা ওকে নিয়ে আসবে, মুনির সাহেবকে। তিনি হ্যাঁ সূচক মাথা নেড়েছেন। বাসায় মুনিরকে আনার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু খোঁজ নিশ্চয়ই নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত। ছেলেটিকে তিনি সত্যি সত্যি পছন্দ করেন। অফিস থেকে ঠিকানা নিয়ে তিনি সন্ধ্যের আগে মুনিরের ঘরের দরজায় উকি দিলেন। তার বিস্ময়ের সীমা রইল না। একটা মরা মানুষ যেন বিছানায় পড়ে আছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। তোমার কি হয়েছে? শরীরটা খুব খারাপ, রাতে দিনে কখনো ঘুমাতে পারি না, ক্রমাগত নানান জায়গায় যাই। তোমার কথা বুঝলাম না, নানান জায়গায় যাও মানে কোথায় যাও? না, যাই না কোথাও, শুয়ে থাকি। নিজাম সাহেব গায়ে হাত দিয়ে চমকে উঠলেন। অনেক জ্বর। ডাক্তার দেখিয়েছ? জি না, ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে ডাক্তার কিছু করতে পারবে না? আমি জানি। পাগলের মতো কথা বলবে না। তুমি সব জানতে নাকি? জি আমি সবকিছুই জানি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি অদ্ভুত কথাবার্তা! সত্যি সত্যি কি পাগল হয়ে যাচ্ছ নাকি? বিছানায় লম্বা হয়ে শুয়ে আছো, গায়ে আধময়লা একটা কাঁথা, ঘরে আলো নেই। অল্প যা আলো আসছে তাতে মুনিরের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে লাগছে, কিন্তু চোখ দুটি উজ্জ্বল চকচক করছে। বিনু কেমন আছে? ভালো আছে। ওকে খুব দেখতে ইচ্ছে করে। নিজাম সাহেব হতভম্ব হয়ে গেলেন। এই ছেলে এসব কি বলছে? বিনুকে তার দেখতে ইচ্ছে করবে কেন? ও আমার সঙ্গে শুধু কষ্টই করেছে। বেশিরভাগ সময়ই ওকে আমি কষ্ট দিয়েছি, এতে আমার মন খারাপ লাগে। আমি শুধু কাঁদি। ওকে আপনি বলবেন। তুমি এসব কি বলছো? জি, এসব কি কথাবার্তা বলছো তুমি? আমার ভুল হয়েছে, আর আর বলবো না। তুমি একদিন মাত্র গিয়েছো আমার বাসায়, বিনুর সঙ্গে তোমার কোনো পরিচয় থাকার কথা নয়। জি না, আমার সব কেমন গন্ডগোল হয়ে গেছে, জট পাকিয়ে যাচ্ছে। আপনি কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, ডাক্তার দেখানো দরকার। অবহেলা করা ঠিক হবে না। চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। জি আচ্ছা। বিনুকে আপনি দয়া করে একটা কথা বলতে পারবেন? কি কথা? বলবেন যে তার ধারণা ঠিক নয়, আমি তার উপর কোনো অবিচার করিনি। আমি বলবো, তুমি ঘুমাবার চেষ্টা করো। জি আচ্ছা। মুনির সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। গভীর গাঢ় ঘুম। নিজাম সাহেবের দীর্ঘ সময় তার পাশেই রইলেন। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে এলেন। তারা একজন ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বলেছে প্রেশার বেশ হাই, কমপ্লিট রেস্ট নিতে হবে। নিজাম সাহেব একজন ডাক্তার নিয়ে এলেন। সেই ডাক্তার অনেক ডাকাডাকি করেও মুনিরের ঘুম ভাঙাতে পারলেন না। অনেকক্ষণ ডাকাডাকি করলে জি বলে সাড়া দেয়, তারপর আর কোনো উত্তর করে না। ডাক্তার সাহেব বলেন, ইনি কি আপনার আত্মীয়? জি না, তবে আত্মীয়র মতোই। ছেলেটিকে খুব স্নেহ করি, আমার অফিসেই কাজ করে। ড্রাগস খায় কিনা জানেন? আপনার কথা বুঝতে পারলাম না। চোখের মনি খুব ছোট, আলো ফেললেও তেমন রেসপন্স করছে না। ড্রাগ এডিক্টেডদের এরকম হয়। ড্রাগস নেয় কিনা আপনি জানেন না? জি না। মনে হচ্ছে নেয়। ড্রাগসটা অসম্ভব বেড়ে গেছে। এটা খুব অল্প দিনের
বিরাট সামাজিক সমস্যা হিসেবে আসবে। আপনি বরং একে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করিয়ে দিন, দেরি করবেন না। হাসপাতালে চেনা জানা কেউ আছে? জি না। হাসপাতালে ভর্তি করাটা তো তাহলে এক সমস্যা হবে। নিজাম সাহেব অসাধ্য সাধন করলেন। রাত ৯টার মধ্যে মুনিরকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেললেন। একজন একজন অল্পবয়স্ক ডাক্তারের হাত ধরে সত্যি সত্যি কেঁদে ফেললেন। একটু একটু ভা- এ- 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 একটু দেখবেন ভাই, ছেলেটার কেউ নেই। দেখব, নিশ্চয় দেখব। খুবই দরিদ্র ছেলে। ধনীর যে চিকিৎসা হবে, দরিদ্রদেরও সেই একই চিকিৎসা হবে। তা তো হয় না। হয় আপনার